নমস্কার সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আমি শ্রীকান্ত দে কাঁঠাল চাষ সম্প্রসারণ কেন্দ্র থেকে কথা বলছি। আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব সালফার সারের ব্যবহার নিয়ে। এর মধ্যে থাকবে সালফার সার কী, গাছে সালফার সারের কাজ কী, সালফার সারের অভাবজনিত কী কী লক্ষণ, বা সালফার গাছের কোন কোন রোগ বা পোকা দমনে সহায়ক হয়, বিস্তারিত থাকছে আমাদের প্রতিবেদনে। আর অনেকেই আপনারা আমাদের এই এঁচড় চাষ সম্প্রসারণ কেন্দ্রে বা কাঁঠাল চাষ সম্প্রসারণ কেন্দ্রে আসতে চান। আমি আসার একবার পথটা বলে দিই। হাওড়া বা বর্ধমান থেকে প্রথমে আরামবাগে আসুন, আরামবাগ থেকে বদনগঞ্জ বাসে উঠুন শান্তিপুর স্টপেজ, এখানেই আমাদের ফার্ম। আর স্ক্রিনে দেওয়া আমাদের যে হেল্পলাইন নম্বর, অবশ্যই আসার আগে যোগাযোগ করে নেবেন, আমি তো সব দিন থাকি না। যারা কাঁঠাল চাষ করে স্বাবলম্বী হতে চাইছেন, আসুন। আমাদের অগণিত কৃষক সাফল্য পেয়েছেন আমাদের পরামর্শ চাষ করে। দেখে যাওয়ার সুযোগ থাকছে আপনাদের। বিঘাতে 5 লাখ 7 লাখ টাকা কীভাবে রোজগার করছেন। তা আজকে আর কথা না বাড়িয়ে একেবারেই চলে যাচ্ছি প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, যেটা বলছিলাম, সালফার এটা একটা গাছের গৌণ খাদ্য। আমরা গাছের খাদ্য হিসেবে গ্রহণ করতে পারি, আবার ছত্রাকনাশক হিসেবেও ব্যবহার করি, আবার মাকড়নাশক হিসেবেও ব্যবহার করি। সালফারের কিন্তু একাধিক কাজ। ভিডিওটা কন্টিনিউ করুন, প্রত্যেকটা কাজ আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। প্রাথমিকভাবে আমরা যদি দেখি, গাছ প্রধানত 16টি বা 16 রকম খাদ্য গ্রহণ করে। প্রথম 6 রকম খাদ্যকে আমরা বলি প্রধান খাদ্য। তারপরে যেটা মাঝারি মাত্রায় গাছ গ্রহণ করে তাকে বলি গৌণ খাদ্য। আর যে সমস্ত খাবারগুলি গাছ অল্প পরিমাণ গ্রহণ করে সেগুলোকে আমরা বলি অনুখাদ্য। মাঝারি খাদ্য কোনটাকে বলছি? সালফার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। তবে এই ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়ামের থেকে সালফার কিন্তু গাছ বেশি পরিমাণ গ্রহণ করে। আমরা সালফারের যদি অভাবজনিত কতগুলো লক্ষণ দেখি, তাহলে আমরা গাছ দেখতে পাবো গাছটা অনেকটা ফ্যাকাশে হয়ে যায়, বা পাতাগুলো একটু হলুদ আভাপন্ন হয়ে যায়। আবার সালফার উদ্ভিদের প্রোটিন তৈরিতে সহায়ক করে। আবার উদ্ভিদ যে নাইট্রোজেন গ্রহণ করে, এই নাইট্রোজেন গ্রহণ করাতে সালফারের কিন্তু প্রচুর পরিমাণ সাহায্য করে গাছকে। খাদ্য ঠিকঠাক যদি উদ্ভিদ গ্রহণ করতে পারে, তাহলে উদ্ভিদ সুস্থ সবলভাবে বেড়ে ওঠে। সালফারের ঘাটতি হলে গাছ অনেক সময় ফ্যাকাশে হয়ে যায়, বর্ণহীন হয়ে যায়। নাইট্রোজেন দিলেও সে নাইট্রোজেনটা গ্রহণ করতে কম পারে, এবং অনেকটা গাছ ফ্যাকাশে রূপ ধারণ করে। আমরা যদি আবার অন্যভাবে একটু দেখি, ধরুন সরিষা, পেঁয়াজ, রসুন, এইসব মানে সবজি বা তেল উৎপাদন করার জন্য যে সমস্ত চাষ আমরা করি, তার যে ঝাঁজ, পেঁয়াজের যে ঝাঁজ বা তেলের যে ঝাঁজ তৈরিতে সালফার কিন্তু একটা খুব দারুণ ভূমিকা রাখে। যদি আমরা মনে করি কেবলমাত্র ঝাঁজটাই তৈরি করে তৈলবীজের ক্ষেত্রে, তা না। ধরুন তৈলবীজের তেলের পরিমাণটা বাড়াতেও সালফারের কিন্তু একটা খুব বড় ভূমিকা রাখে। আবার এই সালফার উদ্ভিদের যে শেকড় বৃদ্ধি, উদ্ভিদ যে খাদ্য গ্রহণের জন্য শেকড় বৃদ্ধি করে, সেই শেকড় বৃদ্ধিতে খুব সাহায্য করে। আবার সিম্ব জাতীয় উদ্ভিদ যেগুলো আছে, তার শেকড়ের যে আমরা রাইজোবিয়াম দেখি, সে ব্যাকটেরিয়া উৎপাদনেও সালফার কিন্তু খুব বড় একটা ভূমিকা রাখে। এই সালফারের ঘাটতি খুব সহজে আপনি বুঝবেন কী করে? ধরুন জমিতে আপনার বা ফসলে নাইট্রোজেনের অভাব হলো, তাহলে সেক্ষেত্রে আমরা দেখব প্রাথমিক পর্যায়ে গাছের নিচের দিকে পাতাগুলো হলুদ হতে থাকে এবং উপরের দিকে উঠতে থাকে। কিন্তু সালফারের ঘাটতিতে ঠিক বিপরীত, আগে ডগের কুচি পাতা হলুদ হবে এবং সেটা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে। তাহলে নাইট্রোজেনের ঘাটতি হলে গোড়ার দিকে পাতা হলুদ হবে, আর সালফারের ঘাটতি হলে গাছের উপরের দিকে কচি পাতা কিন্তু আপনার ফ্যাকাশে বা হলুদ হতে শুরু করবে। আমাদের যে সমস্ত কাঁঠাল বাগান উপরে ডগের পাতাগুলো হলুদ হচ্ছে, অবশ্যই প্রাথমিকভাবে ভেবে রাখবেন
আপনার সালফারের ঘাটতি হচ্ছে। সালফার প্রয়োগ করুন, সেক্ষেত্রে সমস্যাটার সমাধান হয়ে যাবে। এরপর যদি আমরা সালফারকে ছত্রাকনাশক হিসাবে ব্যবহার করি, একটু দেখে নিই কোন কোন ছত্রাকনাশক হিসাবে সালফার কাজ করতে পারে। ধরুন ধানের ক্ষেত্রে আমরা যদি দেখি, ধানের ব্লাস্ট রোগ বা ধানের সিড ব্লাইট, তাছাড়া আলুর স্ক্যাব, পাতায় কালো যে স্পট বা পাউডারি মিলিউড, এই সকল যে রোগগুলো হয়ে থাকে, এই সকল রোগের ক্ষেত্রে আমরা খুব সহজেই সালফার ব্যবহার করে একটা ভালো সুফল পেতে পারি। কিছু মাকড়কে আবার দমন করতে আমরা সালফারের ব্যবহার করতে পারি। সালফার আমরা কীভাবে ব্যবহার করব বা কী কী ফর্মে পাবো, প্রথমে আমরা দেখে নিই। বাজার থেকে আমরা একটা দানাদার ফর্মে সালফার পাই, সেটা আমরা সার হিসেবে ব্যবহার করি। আর একটা ডাস্ট ফর্মে পাই, সেটা আমরা স্প্রে হিসেবে ব্যবহার করি। আর একটা লিকুইড হিসেবে পাই। ওটা আমরা কীভাবে ব্যবহার করব? যদি মাটিতে আমরা ব্যবহার করি, তাহলে জমিতে যখন আমরা মাটি তৈরি করব, সেই সময় আমরা সালফারটা ব্যবহার করতে পারি। বা ডব্লিউজি ফর্মে বা লিকুইড ফর্মে যে সমস্ত সালফার আমরা পাই স্প্রে করার জন্য, সেইগুলো যদি আমরা ব্যবহার করি, তাহলে দুপুরের দিকটা এড়িয়ে চলতে হবে। আপনি বিকালের দিকে কিংবা সকালের দিকে একটু আর্দ্র সময় অবশ্যই স্প্রেটা করুন। দুপুরের দিকে কেন ব্যবহার করব না? দুপুরের দিকে ব্যবহার করলে অনেক সময় গাছের পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর সকালের দিকে স্প্রে করার থেকে বিকালের দিকে যদি আমরা সালফার স্প্রে করি, আমরা কাজটা অনেকাংশে বেশি পেয়ে থাকি। তাহলে সুপ্রিয় দর্শক, আমরা সালফার ব্যবহার করে সার হিসেবে ব্যবহার করতে পারি, ছত্রাকনাশক হিসেবে ব্যবহার করতে পারি, আবার মাকড়নাশক হিসেবে ব্যবহার করতে পারি। সালফার হচ্ছে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা ফসলের উপাদান। একে আপনি সার হিসেবে ব্যবহার করতে পারেন, মাকড়নাশক হিসেবে ব্যবহার করতে পারেন, আর ছত্রাকনাশক হিসেবে ব্যবহার করতে পারেন। আপনি ব্যবহার করে দেখুন, রেজাল্ট আপনার চোখে পড়ার মতো। আমরা অনেক সময় আমাদের অজ্ঞতার কারণে এইসব সারগুলো আমরা এড়িয়ে চলি। সালফার ব্যবহারে নূতন বিপ্লব আসবে আপনার থেকে, এটুকু আশা রাখি। আজকে প্রতিবেদনটা বড় করছি না, এটা হচ্ছে সামনে কোনো প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। নমস্কার।